আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকের শর্ট ক্লাসে আপনাদের সাথে আছি আমি ডক্টর তনয় মুস্তাফিজ, রেসিডেন্ট নিউরোলজি বিএসএমইউ। আজকে আপনাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনা করব, কার্ডিওলজির খুবই কমন একটা টপিক, খুব ছোট্ট একটা টপিক, এভি নোডাল ব্লক বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে আসতেছি, ছোট্ট একটা জায়গা, আমরা মনে করি যে খুব সহজ, বাট যেটা সমস্যা হয় সেটা হলো যে পার্ট ওয়ানের কোশ্চেনে আসলে আমাদের বইয়ের লেখার মতো করে প্রশ্নগুলো আসে না। অনেক সময় দেখা যায় যে ইসিজি ফাইন্ডিংস দিয়ে কোশ্চেন তুলে দিয়ে বলা হয় যে এটা কোন ধরনের ব্লক, এবং দেখা যায় যে আমাদের ইসিজিতে খুব বেশি দক্ষতা না থাকায় আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে পারি না। তো চলুন আমরা একটু আজকের এই পড়ার সাথে ইসিজির কোরিলেট করে কিভাবে কোশ্চেনগুলো আসে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম কথা, যে এভি ব্লক বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক বলতে আমরা কি বুঝি? যে দিস ইউজুয়ালি অকার্স অ্যাট দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ এফেক্টিং দ্য এভি নড। অর্থাৎ এভি নডকে যে ডিজিজটা এফেক্ট করবে সেটাই হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। এভি নডের কাজ কি? আমরা জানি ইম্পালস যখন আমাদের এসএ নড, এটা যদি মনে করেন আমাদের এসএ নড হয়, ইম্পালস যখন এসএ নড থেকে তৈরি হয় তখন সেটা কোথায় চলে আসে? এসএ নড থেকে আমাদের এভি নডে চলে আসে। এভি নড থেকে কি হয়? বান্ডল অফ হিজ হয়ে পার্কিনজি ফাইবার হয়ে আমার পুরো ভেন্ট্রিকলে ছড়ায় যায়। তো এই যে আমার এভি নডটা একটা জাংশন হিসেবে কাজ করছে, যদি কোনো কারণে এই জাংশনের সমস্যা দেখা দেয় যে এভি নডের ভিতরে দিয়ে এসএ নড থেকে আসা ইম্পালসটা ঠিকঠাক মতো পার হতে পারছে না, তখন যে কন্ডিশন ডেভেলপ করবে তাকে আমরা বলবো যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। এখন আপনি চিন্তা করেন যে একটা চৌরাস্তার মোড় বা আপনার একটা তিন রাস্তার মোড়, যেখানে তিনটা রাস্তা একসাথে এসে মিলিত হয়েছে। তো যদি রাস্তাটাকে আপনার পার্শিয়ালি ব্লক করেন তাহলে কি হবে? গাড়িগুলো কিন্তু ধীরে ধীরে পার হবে, বাট পার হতে পারবে। দেখা গেল যে আপনি একটু পর পর রাস্তা ব্লক করতেছেন, একটু পর পর রাস্তা ছাড়তেছেন, তাহলে কি হবে? যে কিছু কিছু গাড়ি পার হতে পারবে, কিছু কিছু গাড়ি কখনো কখনো আটকে যাবে। আবার যদি এমন হয় যে আপনি ওইখানে ব্যারিকেড দিয়ে দিচ্ছেন, তাহলে কি হবে? কোনো গাড়ি পার হতে পারবে না। ঠিক একই ঘটনা ঘটে এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লকে। যদি এভি নটটাকে সামান্য আপনি জ্যাম করে ফেলেন, যার ভিতরে দিয়ে ইম্পালস ঠিকঠাক মতোই পার হবে বাট একটু স্লো পার হবে, তখন আপনি তাকে বলবেন যে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক। যদি আপনি এই এভি নোডের জাংশনটাকে এমন একটা কাজ করেন যে কখনো ব্লক করবেন, কখনো ব্লক তুলে নেবেন, তখন তাকে আপনি বলবেন যে সেকেন্ড ডিগ্রি এভি ব্লক। আর যদি এমন ঘটনা ঘটে যে আপনি কোনোভাবেই এই রাস্তাটাকে পার হতে দিবেন না, আপনি এটাকে টোটালি ব্লক করে ফেলেছেন, তখন সেটাকে আমরা বলবো থার্ড ডিগ্রি এভি ব্লক। এই পর্যন্ত বোঝাটা আসলে আমাদের জন্য সহজ, বাট ঝামেলা তখনই হয় যখন এটার সাথে আমাদেরকে ইসিজি কোরিলেশন করতে হয়। তো চলুন আমরা একটু দেখি যে ইসিজির সাথে কিভাবে আমরা এটাকে কোরিলেট করব। আচ্ছা চলুন আমরা তাহলে এই ছবি থেকে একটু বোঝার চেষ্টা করি যে আসলে এভি ব্লকে ইসিজির চেঞ্জগুলো কিভাবে হয় এবং কেন হয়। এটা একটা সরলীকৃত হার্টের আঁকা ছবি। উপরে দেখতে পাচ্ছেন আপনার অ্যাট্রিয়াম, নিচে ভেন্ট্রিকল, মাঝখানে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, যার আরেকটা নাম হলো মাঝখানে হলো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, আর এইখানে যেটা সেটা হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে পর্দাটা থাকে, অর্থাৎ ফাইব্রাস অ্যানুলাস, যেটা কিনা বিদ্যুৎ অপরিবাহী। আর ঠিক মাঝখানে সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবাহী টিস্যু থাকে যেটা ইম্পালস ক্যারি করতে পারে, তার নাম হলো কি এভি নড। আর উপর দেখতে পাচ্ছেন আপনার এসএ নড। তো যখন হার্টে ইম্পালস তৈরি হয় সেটা কই থেকে শুরু হয়? সেটা শুরু হয় আমাদের এসএ নড থেকে। তো এসএ নডে প্রথমে কি ঘটনা ঘটে? যে এসএ নড স্পন্টেনিয়াসলি সে নিজে নিজে একা একা ডিপোলারাইজড হয়, মানে কি হয়? পজিটিভ চার্জে রূপান্তরিত হয়। এবং সে তখন কি করে? একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে সে পজিটিভ চার্জকে উপর থেকে নিচের দিকে পাঠায়। আমরা কি জানি পজিটিভ চার্জের প্রবাহ মানে কি? পজিটিভ চার্জের প্রবাহ মানেই হলো বিদ্যুৎ প্রবাহ, ইলেকট্রিসিটি ফ্লো। তাহলে সেই ইলেকট্রিসিটি ফ্লোর দিক তাহলে কই থেকে কই হবে? এসএ নট থেকে আমাদের এভি নট বরাবর হবে পজিটিভ চার্জের ফ্লো। তো যদি কোনো একটা মেশিন আমরা বসাই যেটা দিয়ে আমরা এই ইলেকট্রিসিটির পরিমাণটা মাপবো, সেই মেশিনটার নামই হবে হলো ইসিজি। তো আমি একটা মনে করি যে এটা আমাদের সিঙ্গেল লিড ইসিজি। আমরা কি জানি ইসিজি কয়টা লিড থাকে? 12টা লিড। তো আমরা 12টা লিড মাথা থেকে বের করে ফেলি, আমরা মনে করি যে আমরা একটা সিঙ্গেল লিড ইসিজি নিয়ে কাজ করব। তাহলে আমরা ছোটবেলায় কি পড়ছি? এই ধরনের গ্যালভানোমিটারে আমাদের কয়টা এন্ড থাকে? দুইটা এন্ড থাকে, একটা নেগেটিভ এন্ড থাকে, একটা পজিটিভ এন্ড থাকে। তো এই যে বললাম এসএ নট থেকে আমার পজিটিভ কারেন্ট কি হইলো? এভি নটের দিকে আসলো। তাহলে পজিটিভ কারেন্ট কি হইলো? আমার পজিটিভ এন্ড বরাবর আসলো। পজিটিভ কারেন্ট যদি আমার এই ইসিজি নামক গ্যালভানোমিটারের পজিটিভ এন্ড বরাবর আসে, তাহলে কি হবে? এই কাঁটাটাতে একটা ডিফ্লেকশন তৈরি হবে, তাই না? একটা নড়ে উঠবে। সেইটাকে যদি আমি একটা গ্রাফ পেপারে ফেলি, তাহলে দেখা যাবে যে আমি একটা পজিটিভ উপরের দিকে ওয়েভ পাবো। কারণ আপনি অন্যভাবে চিন্তা করে দেখেন যে এই যে এটা যদি আমাদের গ্রাফ পেপার হয়,
এই বরাবর কি আমাদের থাকে ইউজুয়ালি এক্স এক্সিস, উপরে কি থাকে ওয়াই এক্সিস, তাই না? তো যখন আপনি উপরের দিকে ধরতেছেন তার মানে কি এটা পজিটিভ বরাবর, এটা হলো পজিটিভ বরাবর, আর নিচের দিকে মানে কি নেগেটিভ বরাবর। এত প্যাচালে না যাই সহজ করে চিন্তা করি আমরা, ঠিক আছে? তাহলে যখন গ্যালভানোমিটারের কাঁটা নড়ে উঠলো তখন কি হলো, একটা পি ওয়েভ তৈরি হলো, পজিটিভ চার্জের দিকে যাচ্ছে, একটা পজিটিভ পি ওয়েভ তৈরি হলো। তারপরে কি হবে, এভি নডের ভিতরে দিয়ে খুব সামান্য পরিমাণে আমাদের ইলেকট্রিসিটি ফ্লো হবে। এই ইলেকট্রিসিটির পরিমাণটা এতই কম যেটা কিনা এই ইসিজির কাঁটাটাকে একদমই নড়াতে পারবে না। এই জন্য আপনি দেখবেন যে গ্রাফ পেপারে কোনো আপনার উঁচু নিচু ওয়েভ নাই, একটা ফ্ল্যাট লাইন তৈরি হয়েছে। এর নাম কি, এর নাম আমরা বলতেছি পিয়ার ইন্টারভ্যাল। তাহলে পিয়ার ইন্টারভ্যালটা কি নির্দেশ করতেছে, পিয়ার ইন্টারভ্যালটা নির্দেশ করতেছে হলো আমাদের এভি নডের ভিতরে দিয়ে কতটুকু বিদ্যুৎ যাচ্ছে, এবং এইটা যত লম্বা বুঝতে হবে যে তত বেশি সময় লাগতেছে। তার মানে এটা হলো আমাদের টাইম, এই বরাবর হলো টাইম, যে যত বেশি লম্বা তার মানে তত বেশি সময় লাগতেছে। তারপরে কি হবে, এই ইম্পালসটা সামহাও আমার ভেন্ট্রিকলের সেপ্টামে চলে আসবে। আসার পরে প্রথমে দেখা যাবে যে সেপ্টামের এই বরাবর পজিটিভ চার্জের ফ্লো গেছে, তারপরে দেখা যাবে যে এই বরাবর পজিটিভ চার্জের ফ্লো গেছে, তারপরে যে পিছন দিকে কিছু অংশ থাকলো দেখা যাবে যে এই বরাবর পজিটিভ চার্জের ফ্লো গেছে। মানে 3 ভাবে বা 3 ধাপে এটা পজিটিভ হবে। এই জন্য পুরো ভেন্ট্রিকল মিলায় আপনি কিউ আর এস 3টা ওয়েভ পাবেন, যেটা আসলে কি নির্দেশ করবে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তার মানে ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটি কি দিয়ে বোঝা যাবে, আপনার কিউআরএস কমপ্লেক্স দিয়ে বোঝা যাবে। তারপরে কি হলো, যে এই পজিটিভটা আমার পুরো ভেন্ট্রিকল জুড়ে ছড়াই গেল, আমার এখন পুরোটা পজিটিভ। তারপরে কি হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের, যেটাকে আমরা কি বলি রিফ্র্যাক্টরি পিরিয়ড, তাই না? কিছুক্ষণ ওয়েট করার পরে কি হবে, আবার সেটা রেস্টিং কন্ডিশনে চলে যাবে। রেস্টিং কন্ডিশন মানে কি, নেগেটিভ চার্জ, আবার পুরোটা নেগেটিভ হওয়া শুরু করবে, এবং সেই নেগেটিভ হওয়ার দিক দেখা যাবে যে এই বরাবর। তাহলে নেগেটিভ চার্জের দিক নেগেটিভ বরাবর, তার মানে আমি পাইলাম কি টি ওয়েভ। জাস্ট একদম বেসিক কথা আমি বললাম। তাহলে পি ওয়েভ আমাদের কি নির্দেশ করে, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। কিউআরএস কমপ্লেক্স কি নির্দেশ করে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। টি ওয়েভ কি নির্দেশ করে, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এখন আপনি বলতে পারেন যে ভাই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আছে, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন আছে, এই যে ডি রিপোলারাইজেশন, রিপোলারাইজেশন। তাহলে অ্যাট্রিয়াম যে এখানে ডিপোলারাইজেশন হইলো, এইটার রিটা কোথায় গেল, এটা রিয়া আসলে এগুলোর নিচে চাপা পড়ে গেছে, এরা এত বড় বড় ওয়েভ এর নিচে চাপা পড়ে গেছে। তাহলে এই হলো আমাদের ইসিজির বেসিক মেকানিজম। এখন তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, চলেন আমরা এখন আবার পরের ধাপে আগাই। ওকে, তাহলে এখন আমরা কি শিখলাম, যে ইম্পালস এস এ নড থেকে কোথায় আসে, আমাদের এভি নডে আসে। এভি নড থেকে কি হয়, আমাদের বান্ডল অফ হিজ, সেখান থেকে রাইট বান্ডল, লেফট বান্ডল, সেখান থেকে পারকিনজি ফাইবার দিয়ে আমাদের পুরো হার্টে ছড়ায় পড়ে। এবং এইটারই আমরা গ্রাফ পেপারে কি পাই, ইসিজি পি কিউ আর এস টি। এটা হলো কি আমাদের নর্মাল ইসিজি, তাই না? পি ওয়েভ কিউ আর এস টি। আমি একটু আগে কি বললাম, আমি যেটা বললাম সেটা হলো যে আমাদের এই পিআর ইন্টারভাল কি নির্দেশ করবে, যে এই এভি নডের ভিতরে দিয়ে কতটুকু দেরি হচ্ছে। যদি দেখা যায় এখানে সাময়িক দেরি হচ্ছে, মানে খুব সামান্য পরিমাণে স্লো করে দেওয়া হয়েছে, তাহলে কি হবে, পি ওয়েভ এই যে পিআর ইন্টারভালটা লম্বা হয়ে গেল, কিউ আর এস টি। তাহলে কিছুই হয় নাই, এখানে সামান্য জ্যামিং হয়েছে, যে কারণে এই পিআর ইন্টারভালটা প্রলং হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ফার্স্ট ডিগ্রি এভি ব্লক। তাহলে যদি আপনাকে ইসিজির সিনারিও দিয়ে বলে যে পি কিউ আর এস টি সবকিছুই নর্মাল আছে, শুধুমাত্র পিআরটা প্রলংড, তাহলে এটা আপনার ডায়াগনোসিস কি হবে, যে পিআরটা প্রলং শুধুমাত্র, তার মানে এটা ফার্স্ট ডিগ্রি এভি ব্লক। এখানে আপনারা যদি পরবর্তী ওয়েভ দেখেন, পরবর্তী ওয়েভও আপনি কি পাবেন, পরবর্তী ওয়েভও আপনি দেখবেন যে এই পিআরটা প্রলংড হয়ে বসে আছে। আচ্ছা আমি একটু এদিকে সরাই নিয়ে আঁকি। আচ্ছা, এই যে পি আরটা প্রলংড, কিউ আর এস টি। আবার পরবর্তী ওয়েভ দেখবেন পি আরটা প্রলংড, কিউ আর এস টি। তাহলে দেখা যাবে যে শুধুমাত্র আমাদের এই পি আর এর জায়গাটাই লম্বা হবে, আর কোনো কিছুই অ্যাবনর্মাল থাকবে না। যদি বলে যে পি থেকে পি এর দূরত্ব এটা সবসময় ফিক্সড, পি পি ইন্টারভ্যাল ফিক্সড। যদি আমাদেরকে বলা হয় একটা আর ওয়েভ থেকে আরেকটা আর ওয়েভের দূরত্ব, সেটাও কি হবে, অলওয়েজ ফিক্সড। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো,
যে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, তার মানে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক হলো কি শুধুমাত্র পিআরটা লম্বা আর পিপি ইন্টারভ্যাল আর 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 ইন্টারভ্যাল দুটোই কিন্তু ফিক্সড। আচ্ছা, এবার আমরা পরের ধাপে আগাবো। পরের ধাপে আমরা কি দেখব, যেটা আমি বলছিলাম যে এই এভি নডের ভিতরে দিয়ে যে ইম্পালসটা যাচ্ছিল সেটা কখনো পার হইতে দিবে, কখনো পার হইতে দিবে না। এখন এইটা কি কিভাবে আটকাইতে পারে, একটা হলো যে দেখেন যে পি নর্মাল কিউ আর এস টি একদম নর্মাল, সবকিছু স্বাভাবিক, পি আর ইন্টারভ্যাল ফিক্সড আছে। পরেরটাতে দেখেন কি হচ্ছে, পি একটু পি আর ইন্টারভ্যাল লম্বা হয়েছে, আগের থেকে একটু লম্বা হয়েছে, কিউ আর এস টি। এর পরেরটাতে গিয়ে দেখলেন আপনি যে পি কিচ্ছু নাই, ফাঁকা, কোনো কিউ আর এস নাই। তার পরেরটাতে গিয়ে কি দেখলেন, পি আবার নর্মাল কিউ আর এস টি। তাহলে এই যে দেখেন পি আর ইন্টারভ্যাল প্রথমে নর্মাল ছিল, তারপরে একটু লম্বা হলো, ফাইনালে গিয়ে পি ওয়েভের পরে আপনি কোনো কিউআরএস পাইলেনই না। এইটার নাম হলো মরবিডস টাইপ 1, অর্থাৎ সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের একটা বিশেষ ক্লাসিফিকেশন, যাকে আমরা বলবো মরবিডস টাইপ 1। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লককে দুই ভাগে ভাগ করা হবে, একটার নাম হলো মরবিডস টাইপ 1, একটা হলো মরবিডস টাইপ 2। তাহলে মরবিডস টাইপ 1 এ কি হয়, এই যে এর ভিতরে দিয়ে ইম্পালসটা আমার যাচ্ছিল সেটা একটু একটু করে দেরি হইতে হইতে ফাইনালি গিয়ে একটা ড্রপ বিট হবে। এবং খেয়াল করে দেখেন 1 নাম্বার পি ওয়েভ, 2 নাম্বার পি ওয়েভ, 3 নাম্বার পি ওয়েভ, মানে মোট 1 2 3 তিনটা পি ওয়েভের ভিতরে একটা পি ওয়েভ কিন্তু কোনো প্রকার কিউআরএস প্রোডাকশন করতে পারে নাই। তাহলে এটাকে আমরা কি বলবো, 3:1 ব্লক, 3:1 ব্লক। যদি এমন হইতো যে পি ওয়েভ নর্মাল কিউআরএস টি, তারপরে পি ওয়েভ এই যে ব্লক কিচ্ছু নাই, তারপরে আবার পি ওয়েভ কিউআরএস টি, অর্থাৎ এই যে একটা পি আছে নর্মাল কিউআরএস টি, এই যে আরেকটা পি আছে, তারপরে ড্রপ, মানে 1 নাম্বার পি 2 নাম্বার পি, প্রতি দুইটা পি এর জন্য একটা করে কিউআরএস আমার মিস হচ্ছে। তাহলে সেটাকে আমরা কি বলতাম, 2:1 ব্লক। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের 2:1 বা 3:1 হিসাব করা হয়। তাহলে এখানে আমরা ফাইন্ডিংস কি কি পাবো খেয়াল করে দেখেন। প্রথম কথা যে পি আর ইন্টারভালটা কিন্তু ধীরে ধীরে লম্বা হইতে থাকে, ধীরে ধীরে বড় হইতে থাকে। বড় হইতে হইতে কি হয়, এই যে এখানে গিয়ে আপনাদের ড্রপ বিট হবে, বিট ড্রপ করবে। আবার দেখেন এই যে একটা পি থেকে এই পি এর যে দূরত্ব, আবার এই পি থেকে যে এই পি এর দূরত্ব, এটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তার মানে পিপি ইন্টারভ্যালটা কি, এটা হলো ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পিপি ইন্টারভ্যালটা ইররেগুলার। আবার যদি আপনি দেখেন যে আর আর ইন্টারভ্যাল, এই যে এই আর থেকে এই আর এর দূরত্ব, আবার এই আর থেকে এই আর এর দূরত্ব, এটাও কিন্তু ইররেগুলার। তার মানে পিপি ইন্টারভ্যাল ইররেগুলার, আর আর ইন্টারভ্যাল কি ইররেগুলার। তাহলে ইসিজি ফাইন্ডিংস আমরা কি কি পাইলাম, পি আর ইন্টারভ্যাল প্রলং হইতে হইতে একটা ড্রপ বিট হবে, এবং পিপি ইন্টারভ্যাল এবং আর আর ইন্টারভ্যাল দুটাই কিন্তু আমাদের ইররেগুলার। এবার আসেন পরের ধাপে, যে এটা গেল আমাদের সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের মরবিডস টাইপ 1, তার মানে অবশ্যই মরবিডস টাইপ 2 আছে। তাহলে মরবিডস টাইপ 2 তে আমরা কি দেখব, চলেন সেটা এখন আমরা দেখি। এবার যে ঘটনাটা ঘটবে সেটা হলো যে পি ওয়েভ, আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই একটু, আচ্ছা পি ওয়েভ নর্মাল, পি আর ইন্টারভ্যাল নর্মাল, কিউআরএস টি, আবার পি ওয়েভ নর্মাল পি আর ইন্টারভ্যাল, কিউআরএস টি, আবার পি ওয়েভ হুট করে ড্রপ বিট, কিচ্ছু নাই, ফাঁকা, তারপরে পি ওয়েভ নর্মাল কিউআরএস টি। তাহলে দেখেন এক্ষেত্রে যেটা হলো সেটা হলো যে একটা পি ওয়েভ তার জন্য সুন্দর মতো কিউআরএস হয়েছে, এবং পি আর ইন্টারভ্যাল কি ফিক্সড, কোনো কিন্তু প্রলঙ্গিং হয়নি। এই যে 2 নাম্বার পি ওয়েভ, এখানেও পি আর ইন্টারভ্যাল ফিক্সড, সবকিছু ঠিকঠাক মতো আছে, কিউআরএস কমপ্লেক্স। তারপরে 3 নাম্বার পি ওয়েভে এসে দেখলেন যে হুট করে আপনার একটা বিট নেই, তার মানে পি আর ইন্টারভ্যাল ফিক্সড, তা সত্ত্বেও আপনি কি দেখলেন, হুট করে 3 নাম্বারে এসে একটা কিউআরএস আপনার মিস গেল, তারপরে যথারীতি আবার নর্মালি সব বিট করা শুরু করলো। তাহলে এইটাকে আপনি কি বলবেন, মরবিডস টাইপ 2, যেখানে পি আর ইন্টারভ্যালটা ফিক্সড আছে, হুট করে একটা করে ড্রপ বিট হবে।
এবং যেহেতু আপনার 1 2 3 প্রতি 3টা পিওএফ এর ভিতরে একটা পিওএফ কিউআরএস প্রোডাকশন করতে ব্যর্থ হয়েছে, সেটাকে আপনি কি বলবেন? 3:1। যদি হইতো যে 1 2 3 আরেকটা পরে 4 নম্বরে গিয়ে মিস হয়েছে, তখন আপনি কি বলতেন? যে 4:1। ঠিক আছে? এবং দেখেন এইখানে কিন্তু পিপি ইন্টারভ্যাল কিন্তু আপনাদের কি ফিক্সড, পিপি ইন্টারভ্যাল এখানে কিন্তু ফিক্সড, এটা খেয়াল করেন। আচ্ছা, তাহলে এটা গেল কি আমাদের মরবিডস টাইপ 2। তাহলে টাইপ 1 আর টাইপ 2 এর ভিতরে মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্য হলো যে এখানে পিয়ার ইন্টারভ্যাল ফিক্সড আছে টাইপ 2 তে, আর টাইপ 1 এ পিয়ার ইন্টারভ্যাল লম্বা হচ্ছিল, প্রলংড হইতে হইতে ড্রপ বিট হচ্ছিল, আর এখানে ফিক্সড থেকে হুট করে ড্রপ বিট হইছে। আচ্ছা, এবার আমরা ফাইনালটা দেখবো যে কমপ্লিট হার্ড ব্লক। কমপ্লিট হার্ড ব্লকে আমরা কি পাবো? কমপ্লিট হার্ড ব্লকটা একটু মজার জিনিস, খেয়াল করে দেখেন। যেহেতু আমি বলছি কমপ্লিট হার্ড ব্লক, তার মানে এভি নডের ভিতরে দিয়ে কোনো ধরনের ইম্পালস যেতে পারবে না। যদি কোনো ধরনের ইম্পালস যেতে না পারে তাহলে কি ঘটনা ঘটবে? এসএ নড নিজের মতো করে বিট তৈরি করতে থাকবে, ইম্পালস তৈরি করতে থাকবে। তাহলে যদি আপনি সেটাকে ইসিজির গ্রাফ পেপারে ফেলেন তাহলে কি পাবেন? তাহলে দেখবেন যে এই যে পি ওয়েভ, পি ওয়েভ, পি ওয়েভ, এই যে পি ওয়েভ, সে একের পর এক পিওএফ তৈরি করে যাচ্ছে, কিন্তু সেটা কখনোই এভি নটকে ক্রস করে আসতে পারবে না। আবার যদি ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটির দিকে তাকান তাহলে আপনি কি পাবেন? তাহলে দেখেন যেটা আপনি পাবেন সেটা হলো যে কিছুক্ষণ সে পজ দিবে। ওই যে আমরা পড়ছি না যে স্টোক অ্যাডাম সিনড্রোম, কিছুক্ষণ সে পজ দিবে, কিছুক্ষণ পজ দেওয়ার পরে কি হবে? ভেন্ট্রিকল নিজে নিজে বিট তৈরি করা শুরু করবে। তখন সে কি করবে? একটু পরে গিয়ে নিজের মতো করে কিউআরএস টি, এবং এই রেট কিন্তু কম হবে অনেক, অ্যাট্রিয়াল রেটের থেকে ভেন্ট্রিকুলার রেট কিন্তু অনেক কম হবে, তাই না? আবার কিউআরএস টি, আবার কিউআরএস টি। তাহলে দেখেন অ্যাট্রিয়াম নিজের মতো করে বিট তৈরি করতেছে, ভেন্ট্রিকলও নিজের মতো করে বিট তৈরি করতেছে। তো এখন ইসিজিতে তো আর এরকম অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল আলাদা করে দেখাবে না, তাই না? এই দুটো একসাথে দেখাবে। তাহলে একটার উপর যদি আরেকটা আমরা ফেলি তাহলে কি পাবো? চলেন সেটা দেখি। আচ্ছা, প্রথমে আমরা এই অ্যাট্রিয়ামের ওয়েভগুলো ফেলি। এই যে অ্যাট্রিয়ামের ওয়েভগুলো এখানে আমরা পাইলাম। এরপরে এর উপরে আমরা ভেন্ট্রিকুলার ওয়েভগুলো ফেলা শুরু করি। এই যে এখান থেকে ফেলা শুরু করি, দেখেন কিউআরএসটি, এই যে কিউআরএসটি, কিউআরএসটি। তাহলে খেয়াল করে দেখেন, যদি আমি বলি যে একটা পি থেকে আরেকটা পি এর দূরত্ব, এটা কিন্তু সবসময় ফিক্সড। একটা পি থেকে আরেকটা পি এর দূরত্ব কি ফিক্সড, মানে পিপি ইন্টারভ্যাল কি আমাদের রেগুলার, কারণ অ্যাট্রিয়াম নিজের মতো বিট করতেছে। আবার ভেন্ট্রিকলের দিকে তাকান, যে একটা আর থেকে আরেকটা আর এর দূরত্ব কিন্তু ফিক্সড, একটা আর থেকে আরেকটা আর এর দূরত্ব কিন্তু আমাদের ফিক্সড, মানে আর আর ইন্টারভ্যালও কি রেগুলার, কারণ ভেন্ট্রিকলও নিজের মতো করে বিট তৈরি করতেছে। যখন একটা আরেকটার উপর পড়তেছে তখন দেখা যাচ্ছে যে এই পি আর কিউআরএস এর ভিতরে কোনো প্রকার কোনো সম্পর্ক নাই। এখানে দেখেন পি আর ইন্টারভ্যাল এরকম লম্বা হয়ে বসে আছে, এখানে দেখেন যে পি ঠিক টি এর পরে চলে আসছে, এখানে আবার দেখেন পি ওয়েভ কিউআরএস এর মধ্যে ঢুকে গেছে, এখানে আবার পি ওয়েভ জায়গার মধ্যে চলে আসছে। অর্থাৎ পি আর যে ইন্টারভ্যাল, এটা কিন্তু আবার কি হয়ে গেল? ইররেগুলার, মানে কোনো ঠিক ঠিকানা নাই। অর্থাৎ থার্ড ডিগ্রি এভি ব্লকে যদি আপনাকে বলে যে একটা পি থেকে আরেকটা পি এর দূরত্ব ফিক্সড, পি পি ইন্টারভ্যাল কি ফিক্সড বা রেগুলার, একটা আর থেকে আরেকটা আর দূরত্ব আর আর ইন্টারভ্যাল এটাও কি ফিক্সড, কিন্তু এই যে পি আর ইন্টারভ্যাল এটার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই, অর্থাৎ পি আর ইন্টারভ্যাল কি হবে? ইররেগুলার। তখন আমরা এটাকে কি বলবো? সিএইচবি, কমপ্লিট হার্ড ব্লক। তাহলে এই গেল হলো আমাদের 3 প্রকার হার্ড ব্লকের ইসিজি ফাইন্ডিংস। তো এখন চলেন আমরা একটু দেখি যে বইয়ে আমাদেরকে কি বলছে। ওকে, তাহলে চলুন এখন আমরা একটু ডেভিডসনের লাইনগুলো দেখে আসি যে ডেভিডসন আসলে কি বলা হচ্ছে। প্রথম যেটা, যে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক। ফার্স্ট ডিগ্রি এভি ব্লক সম্বন্ধে আমরা কি শিখে আসলাম? যে সব কিছুই ঠিক আছে, শুধুমাত্র এভি কন্ডাকশনটা ডিলেইড হবে। অর্থাৎ ওই যে বলছিলাম আমি যে পি, তারপরে পি এর ইন্টারভ্যালটা প্রলংড, তারপরে নর্মাল কিউআরএস টি, অর্থাৎ শুধুমাত্র পি আর ইন্টারভ্যালটা কি হবে? লম্বা বা প্রলংড হবে।
এবং এটা কিন্তু সাধারণত কোনো সিমটম ক্রিয়েট করে না, রেয়ারলি কজেস সিমটম, এবং ডাজ নট ইউজুয়ালি রিকোয়ার ট্রিটমেন্ট, সাধারণত কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। সেকেন্ড ডিগ্রি এভি ব্লক কি, একটু আগে বলে আসলাম আমরা যে দুই ভাগে ভাগ করবো, একটা হলো মরবিডস টাইপ 1, আরেকটাকে আমরা কি বলবো যে মরবিডস টাইপ 2। এই যে মরবিডস টাইপ 2, মরবিডস টাইপ 1 আমরা কি দেখলাম, এই যে পি ওয়েভ নর্মাল কিউআরএস টি, তারপরে যে পি এই যে প্রলংড হয়ে কিউআরএস টি, তারপরে কি পি এই যে ড্রপ বিট করছিল, সেই কথা এখানে বলা হচ্ছে যে প্রোগ্রেসিভ লেংথেনিং অফ সাকসেসিভ মানে একটার পর আরেকটা পিআর ইন্টারভ্যাল কালমিনেটিং ইনটু আ ড্রপ বিট, এই যে এখানকার ড্রপ বিট, দ্য সাইকেল দেন রিপিটস ইটসেলফ, মানে আবার এই জায়গা থেকেই শুরু হয়। এটার আরেকটা নাম কি ওয়েনকেব্যাক ফেনোমেনন, এবং এটা কিন্তু নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনেও পাওয়া যেতে পারে, এবং কখনো কখনো যখন ইয়ং অ্যাথলেটরা ঘুমায় কিংবা রেস্টে থাকে এবং যাদের কিনা ভ্যাগাল টোনটা হাই, তাদের ক্ষেত্রে অনেক সময় কি এই মরবিডস টাইপ 1টা দেখা যায়। আর মরবিডস টাইপ 2 কি, এটা অলওয়েজ প্যাথোলজিক্যাল এবং এটা একটা রিস্কি কন্ডিশন, কারণ মরবিডস টাইপ 2 এবং কমপ্লিট হার্ট ব্লক এই দুটোই কিন্তু আমাদের কি হইতে পারে, আমাদের ভেন্ট্রিকুলার অ্যাসিস্টলে কনভার্ট হইতে পারে, যেটা কিনা সাডেন কার্ডিয়াক ডেথ পর্যন্ত ঘটাইতে পারে। মরবিডস টাইপ 2তে আমরা কি দেখে আসছি যে পিআর ইন্টারভ্যালটা কি হয়, রিমেইনস কনস্ট্যান্ট, অর্থাৎ একটু আগে যেটা দেখলাম এটা একটু ক্লিন করে নিই আমরা, তারপরে আবার দেখি। ওকে, যেটা আমরা একটু আগে দেখলাম যে পি কিউআরএস টি নর্মাল, পি কিউআরএস টি সবকিছু নর্মাল, তারপরে হুট করে পি কোনো কিছু বিট নাই, এই যে ফাঁকা ড্রপ বিট, তারপরে আবার কি পি কিউআরএস টি, অর্থাৎ পিআর ইন্টারভ্যালটা কি হচ্ছে কনস্ট্যান্ট। এটা সাধারণত কোথাকার ডিজিজের কারণে হয়, বান্ডল অফ হিজ এই জায়গাকার সমস্যাটা হইলে পরে সাধারণত মরবিডস টাইপ 2 ডেভেলপ করে এবং ক্যারিজ আ রিস্ক অফ অ্যাসিস্টোল, অর্থাৎ এটাতে অ্যাসিস্টোলের ঝুঁকি আছে। এবং দেখেন একটু আগে কিন্তু এই লাইনটা লেখা ছিল যে episodes of ventricular asystole may also complicate complete heart block and morbid's type 2 second degree AV block। তার মানে morbid's type 2 second degree AV block কিন্তু খুবই ভয়াবহ জিনিস, আপনার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। আর থার্ড ডিগ্রি এভি ব্লক মানে কি, ওই যে বলছিলাম যে এসএ নট থেকে আমার যেই ইম্পালস সেটা এভি নটে যাচ্ছিল সেটা কোনোভাবেই যাইতে পারবে না। তার মানে কি, এটার নাম হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন, অর্থাৎ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যে আমাদের কোনো প্রকার কানেকশন নেই। এখানে কি হচ্ছে, ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটি ইজ মেইনটেইনড বাই এসকেপ রিদম। এসকেপ রিদম কোনটা, ওই যে বললাম ভেন্ট্রিকল প্রথমে কিছুক্ষণ ওয়েট করে 15 থেকে 40 সেকেন্ড, তারপরে সে বিট করা শুরু করে, এটাকে আমরা বলতেছি কি এসকেপ রিদম, ঠিক আছে। এবং এই ব্লকটা যদি দেখা যায় যে এভি নডের ডিজিজের কারণে হয়েছে কিংবা বান্ডল অফ হিজের ডিজিজের কারণে হয়েছে, তাহলে কিউআরএস কমপ্লেক্সটা ন্যারো থাকে। বাট যদি এই ব্লকটা আরো নিচের দিকে হয়, অর্থাৎ পার্কিনজি ফাইবারের সমস্যার কারণে হয়, তাহলে দেখা যায় যে কিউআরএস কমপ্লেক্সটা তুলনামূলক ব্রড থাকে। এবং এই যে ভেন্ট্রিকুলার নিজের মতো করে বিট তৈরি করতেছে, এই ভেন্ট্রিকুলার বিটটা কিন্তু সাধারণত এক্সারসাইজের সাথে কখনোই ভ্যারি করবে না, অর্থাৎ যতই আপনি এক্সারসাইজ করেন ভেন্ট্রিকুলার রেট কিন্তু কখনোই কম বেশি হবে না। আপনি পাশাপাশি আর কি পাবেন, আপনি যদি নেকের দিকে তাকান তাহলে আপনি ক্যানন ওয়েভ পাবেন, এবং ফার্স্ট হার্ট সাউন্ড কি হবে, ভেরিয়েবল হবে। কেন ফার্স্ট হার্ট সাউন্ড ভেরিয়েবল হবে, কারণ ভেন্ট্রিকল নিজের মতো করে বিট করতেছে। স্বাভাবিক কন্ডিশনে কি হয়, অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে চলে আসে, ভেন্ট্রিকল তখন ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে তারপরে সে কন্ট্রাক্ট করে ব্লাডটাকে পাঠায়। কিন্তু এবার কি হচ্ছে, ভেন্ট্রিকল আপন মনে নিজের মতো করে কন্ট্রাক্ট করতেছে, এজন্য কখনো দেখা যাবে যে ভেন্ট্রিকল ভরে উপচায় পড়তেছে ব্লাড দিয়ে, তখন সে ভালভগুলো বন্ধ করতেছে। আবার কখনো দেখা যাচ্ছে যে ভেন্ট্রিকল খালি, ভেন্ট্রিকলের ভিতরে কোনো ব্লাডই নাই, তখন সে আবার কি করছে, ভালভগুলো বন্ধ করছে, তখন কি হবে, খালি কলসি বাজে বেশি, আওয়াজটা বেশি হবে। এর জন্য কখনো ফার্স্ট হার্ট সাউন্ড দেখা যাবে যে অনেক লাউড ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে, কখনো দেখা যাবে যে ফার্স্ট হার্ট সাউন্ড আপনি শুনতেই পাচ্ছেন না। ক্লিনিক্যাল ফিচারে আমরা কি পাবো, সাধারণত কি ধরনের ফিচার নিয়ে আসে, চলুন সেটা আমরা এবার একটু দেখি। যে টিপিক্যালি প্রেজেন্ট কি রিকারেন্ট সিনকোপ অর স্ট্রোক অ্যাডাম অ্যাটাকস, অর্থাৎ কমপ্লিট হার্ট ব্লকের পেশেন্ট আপনার কাছে এসে বলবে যে রুগী তো আমার মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যায়, কতক্ষণের জন্য, 15-20-30 সেকেন্ডের জন্য, তারপরে সে আবার জ্ঞান ফিরে পায়। যদি কখনো পেশেন্ট এই ধরনের হিস্ট্রি দেয় তাহলে আপনাকে বুঝতে হবে এটা সাসপেক্টেড কেস অফ কমপ্লিট হার্ট ব্লক। আপনি ভাবলেন যে এটা তো সিনকোপ, এটা তো ভ্যাসোভেগাল সিনকোপ, এটা তো নিউরোজেনিক সিনকোপ, আপনি পাত্তা দিলেন না,
তাহলে পরে কিন্তু অবশ্যই আপনি ঝামেলায় পড়ে যাবেন। অর্থাৎ এই ধরনের সিনারিও পাইলে পরে অবশ্যই আপনাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে কমপ্লিট হার্ট ব্লক রাখতে হবে। এবং দেখা যাবে কি যে পেশেন্টের ব্রিফ অ্যানক্সিক সিজার হইতে পারে, ওই যে হার্ট পাম্প করতেছে না, ব্লাড কোথাও যেতে পারতেছে না, তখন কি হবে একটা সময় গিয়ে পেশেন্ট কি হইতে পারে, আমাদের ব্রেনে অক্সিজেন কম যাওয়ার ফলে সিজার আক্রান্ত হতে পারে, প্যালোর অ্যান্ড ডেথ লাইক অ্যাপিয়ারেন্স থাকতে পারে। এবং যখন হার্ট আবার বিট করা শুরু করে তখন কি হয়, ব্লাড যাওয়ার ফলে ক্যারেক্টারিস্টিক ফ্লাশ, অর্থাৎ মুখে চোখে ব্লাডটা চলে আসে। ম্যানেজমেন্ট থেকে সাধারণত কোশ্চেন থাকে না, যদি একটা কোশ্চেন আসে সেটা হলো আপনাকে বলতে পারে যে যদি ইনফেরিয়র এমআইয়ের ক্ষেত্রে যে ট্রানজিয়েন্ট এভি ব্লক হয় সেটা কেন হয়, এটা রাইট কর্নারি আর্টারি ব্লকের কারণে হয়। যদি আপনাকে বলে যে কমপ্লিট হার্ট ব্লক ডেভেলপ করে গেছে, এমআইয়ের পেশেন্ট না, তাহলে আপনার পার্মানেন্ট চিকিৎসা কি, পেসমেকার। জাস্ট এই দুটো লাইন জেনে রাখেন, আর কোনো লাইন দরকার নাই। তাহলে এই ছিল মোটামুটি ভাবে আমাদের হার্ট ব্লকের কোশ্চেনগুলো। চলুন এখন আমরা একটা এক্সাম্পল কোশ্চেন দেখে আসি, একটা স্যাম্পল কোশ্চেন দেখে আসি যে সেখান থেকে আসলে কি ধরনের কোশ্চেন আসতে পারে। দেখেন কোশ্চেনটা খেয়াল করে দেখেন যে কি বলা হচ্ছে যে এ পেশেন্ট ইজ অ্যাডমিটেড অ্যাট দ্য হসপিটাল উইথ দ্য কমপ্লেইন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, সোয়েলিং অফ বোথ লেগ অ্যান্ড চেস্ট টাইটনেস। তারপর রেসপিরেটরি ডিস্ট্রেস পাচ্ছি, দুই পা ফুলে গেছে, চেস্ট টাইটনেস আছে। এ কেস অফ হার্ট ফেলিওর ইজ সাসপেক্টেড। একটা জিনিস সবসময় মনে রাখবেন, দেখেন অ্যারিথমিয়া থেকে হার্ট ফেল হতে পারে, মাইট্রাল ভালভুলার ডিজিজ থেকে হার্ট ফেল হতে পারে, অ্যাওর্টিক ভালভুলার ডিজিজ থেকে হার্ট ফেল হতে পারে, মানে হার্টের আসলে যে কোনো অসুখ থেকে হার্ট ফেলিওর হতে পারে। তো যখনই আমরা একটা হার্ট ফেলিওর পেশেন্ট পাবো তখন কিন্তু আমাদের পরবর্তী কাজ হবে যে ফার্দার ইনভেস্টিগেশন করে তার কজ অফ হার্ট ফেলিওরটাকে খুঁজে বের করা। তো আমরা কি করলাম, ইসিজি করলাম, ইসিজি করে দেখলাম যে ইররেগুলার রিদমটা রেগুলার না। ইসিজি ফাইন্ডিংসে কি কি পাচ্ছি আমরা, যে প্রোগ্রেসিভ প্রলংড পিআর ইন্টারভ্যাল কালমিনেটিং ইন আ ড্রপ বিট, হোয়াট মে বি দ্য কজ, অর্থাৎ হার্ট ফেলিওরের কজটা কি হতে পারে। তাহলে একটু আগে আমরা কি দেখে আসছি যে মরবিডস টাইপ 1, এটাতে কি হয়, পিয়ার ইন্টারভ্যাল লম্বা হইতে হইতে একটা ড্রপ বিট হয়, এবং এটা ইউজুয়ালি ফিজিওলজিক্যাল কন্ডিশন হয়, কখনো কখনো প্যাথোলজিক্যাল কন্ডিশন হইতে পারে। যেমন এই পেশেন্টের ক্ষেত্রে এটা প্যাথোলজিক্যাল কন্ডিশনে রূপান্তরিত হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, ওয়েনকেব্যাক ফেনোমেনন কিংবা মরবিডস টাইপ 1, অ্যান্সার হবে বি। তো এই হলো আমাদের হার্ট ব্লক নিয়ে বা এভি ব্লক নিয়ে আলোচনা। ধন্যবাদ সবাইকে। আশা করি এরপরে এখান থেকে যে ধরনের কোশ্চেনে আসুক আপনাদের সলভ করতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।